নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অস্টিওপোরোসিস। আমরা জানবো অস্টিওপোরোসিস জিনিসটা কি, কি কারণে এটা হয়, কি ধরনের সিমটমস দেখতে পাওয়া যায় এবং এর ট্রিটমেন্ট কি প্রভৃতি বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। অস্টিওপোরোসিস এটা আমাদের হাড়ের একটা সমস্যা, একটা আমাদের অস্থিগত একটা রোগ। কিন্তু এটা আমরা আগে থেকে কখনোই বুঝতে পারি না। অর্থাৎ একজন মানুষের যে অস্টিওপোরোসিস আছে সেটা অনেকে হয়তো এই শব্দটা শোনেনি, বা হয়তো তখন শুনলেন যখন তিনি এই সমস্যায় জর্জরিত হলেন, এবং আগে থেকে এটা বোঝাও যায় না। আমাদের অস্টিওপোরোসিস হলে এটা জেনারেলি দেখা যায় যে 50 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আমাদের হাড় পাতলা হয়ে যায় এবং হাড়ের যে ঘনত্ব ডেন্সিটি সেটা কমে যেতে থাকে, এবং এটা রিগ্রো করতে পারে না। মানে বয়স্ক মানুষের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এটাকে আবার পুনর্গঠন করতে পারে না, বা তিনি সক্ষম হন না, এবং যার ফলে হাড়টা কিন্তু ভঙ্গুর হয়ে যায়, ফ্রাজাইল হয়ে যায়। অর্থাৎ সামান্যতম একটু আঘাত লাগলো বা একটু পড়ে গেল, খুব সাধারণভাবে তার কিন্তু ফ্র্যাকচার হওয়ার একটা সম্ভাবনা থাকে। যে কোনো হাড়ের ক্ষেত্রেই এটা ফ্র্যাকচার হতে পারে, তবে জেনারেলি হিপ বোন, রিস্ট জয়েন্ট এবং স্পাইনের ক্ষেত্রে এই ফ্র্যাকচার হবার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। জেনারেলি 50 বছরের ঊর্ধ্বে মানুষের ক্ষেত্রেই কিন্তু এর একটা সম্ভাবনা থাকে এই অস্টিওপোরোসিস হবার। এবারে বলি যে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কি ধরনের সিমটমস আমরা দেখতে পারি। দেখুন, এটা কিন্তু খুব সাইলেন্ট একটা ডিজিজ। এর জেনারেলি কোনো সিমটমস দেখতে পাওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত মানুষের কোনো ফ্র্যাকচার হচ্ছে, তিনি ডক্টর দেখাচ্ছেন এবং তিনি টেস্টের মাধ্যমে বলছেন যে আপনার অস্টিওপোরোসিস রয়েছে। তার আগে অবধি সাধারণত কিন্তু এটা বোঝা যায় না। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে একটা লো ব্যাক পেন হয়, এবং যদি অস্টিওপোরোসিসটা সিভিয়ার পর্যায়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা তার যে চলন ভঙ্গিমা বা গেটে একটা পরিবর্তন হয়। অর্থাৎ কিছুটা সামনের দিকে সে ঝুঁকে চলে, নতজানু হয়ে চলে, এরকম একটা এফেক্ট তার কিন্তু, বা স্পাইনের ক্ষেত্রে কিছুটা সামনের দিকে বেন্ড হয়ে গেছে, এই ধরনের একটা সমস্যা দেখতে পাওয়া যায়। অনেক সময় অস্টিওপোরোসিসের ক্ষেত্রে একটা শ্বাসকষ্ট হয়, তার কারণ আমাদের স্পাইনে যে ডিস্ক গুলো রয়েছে সেটা কম্প্রেসড হয়ে গেলে কি হয়, আমাদের লাং সেটা কিন্তু এনাফ স্পেস পায় না, এবং সেক্ষেত্রে কি হয় যে আমাদের একটা শ্বাসকষ্ট হতে কিন্তু দেখতে পাওয়া যায়। এবারে বলি কি কি কারণে হতে পারে এই অস্টিওপোরোসিস। দেখুন, এটা সাধারণত 50 বছরের ঊর্ধ্বে মানুষের ক্ষেত্রে, 60 বা 65 বছর হয়ে গেলে সেটা আরো বেশি সম্ভাবনা থাকে। তার যে হাড় পাতলা হয়ে যেতে থাকে, এবং সেই সাথে সাথে তার হাড়ের যে ঘনত্বটা সেটা কমতে থাকে, ডেন্সিটিটা কমতে থাকে, এবং সেটা পুনর্গঠন হয় না। সেখান থেকেই কিন্তু এই অস্টিওপোরোসিস হয়, এবং এটা 50 বছর বয়সের ঊর্ধ্বের মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মহিলাদের ক্ষেত্রে মেনোপজ হয়ে যাবার পরে এর একটা সম্ভাবনা খুব বেশি থাকে। অনেক সময় এর একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, এবং যারা অতিরিক্ত পরিমাণে স্মোক করেন বা টোবাকো ইনটেক করেন এবং অ্যালকোহল ইনটেক করেন তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে। যাদের দেহের ওজন বেশি রয়েছে এবং যাদের এন্ডোক্রাইন ডিসঅর্ডার রয়েছে, যেরকম ধরুন ডায়াবেটিস রয়েছে, থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে এটা হতে পারে। বা কিছু সিলিয়াক ডিজিজ বা ইরিটেবল বাউল ডিজিজ, এই ধরনের কোনো ডিজিজ রয়েছে। কিছু অটো ইমিউন ডিজিজ রয়েছে, যেরকম ধরুন রুমাটয়েড আর্থারাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিছু ব্লাড ক্লটের কিছু সমস্যা, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। বেশ কিছু মেডিসিন যদি কেউ দীর্ঘদিন ধরে নিয়ে থাকেন, যেরকম ধরুন ডাইইউরেটিক কিছু মেডিসিন, বা কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট, প্রোটন পাম্প ইনহিবিটর, বা কিছু স্টেরয়েড, এই টাইপের মেডিসিন যদি দীর্ঘদিন ধরে কেউ নিয়ে থাকে, বা কারোর যদি বেরিয়াট্রিক সার্জারি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অস্টিওপোরোসিস হবার একটা সম্ভাবনা থাকে। অস্টিওপোরোসিসের একদম কমন কারণ যেটা, আমাদের খাবারের মধ্যে ভিটামিন এবং মিনারেলের অভাব, বিশেষত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, এই দুটোর অভাব হলে কিন্তু পরবর্তীকালে এটা থেকে অস্টিওপোরোসিস হবার একটা সম্ভাবনা থাকে। এবং এরপরে বলবো যে এই অস্টিওপোরোসিসকে আমরা কিভাবে ডায়াগনোস্ট করব। দেখুন, একজন মানুষ যখন ডক্টরের কাছে যান, হয়তো তার
ফ্র্যাকচার হয়ে গেছে এবং তার বয়সটা হয়তো 50-এর বেশি, তখনই তিনি বুঝতে পারেন যে অস্টিওপোরোসিসের একটা সম্ভাবনা থাকতে পারে এবং সেক্ষেত্রে বোন ডেন্সিটি বা বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করতে দেন। এটা একটা ইমাজিন টেস্ট, এর মাধ্যমে বুঝতে পারা যায় যে এই তার হাড়ের মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এটা কি পজিশনে আছে সেটা বুঝতে পারা যায়, বা এর সাথে সাথে অনেক সময় ভিটামিন ডি এরও টেস্ট করে দেখে নেওয়া হয়। তো এবারে বলি যে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে এর ট্রিটমেন্ট কিভাবে হবে। দেখুন, এর ট্রিটমেন্টের ক্ষেত্রে একদম প্রথম পর্যায়ে যেটা করা হয় সেক্ষেত্রে ডায়েট ঠিক করা হয়, সঠিক খাদ্যাভ্যাস রাখা হয় এবং কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু মানুষকে রাখতেই হবে। বয়স হয়ে গেলেও তার বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিওথেরাপি এগুলো কিন্তু করতে হবে। দেহের ওজন যদি বেশি হয় সেটাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে। যে কোনো ক্রনিক ডিজিজ যেরকম ডায়াবেটিস বা এই ধরনের কোনো থাইরয়েডের কোনো সমস্যা সঠিক সময় তার ট্রিটমেন্ট করতে হবে। হাই ব্লাড প্রেশার যদি থাকে বা ব্লাড কোলেস্টেরল বেশি থাকে সেগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার দেহের ওজনকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। সঠিক ডায়েট অর্থাৎ ভিটামিন এবং ক্যালসিয়াম এগুলো যাতে সঠিক পরিমাণে থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত মানসিক চাপ কমাতে হবে এবং এর পরবর্তীকালে মেডিসিনাল ট্রিটমেন্ট হিসেবে ডক্টর যদি মনে করেন অনেক সময় কিছু হরমোনাল থেরাপি দিয়ে থাকেন এবং অনেক সময় কিছু ইনজেকশন দিয়ে থাকেন হরমোনাল থেরাপির জন্য, সেটা তিনি যদি মনে করেন কোনো পেশেন্টের ক্ষেত্রে প্রয়োজন সেই অনুযায়ী সেই ট্রিটমেন্টটা কিন্তু দিয়ে থাকেন। তবে আমাদের ক্ষেত্রে যেটা করণীয়, যেটা খাবার সঠিক খাবার খেতে হবে, অর্থাৎ তাতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এবং উপযুক্ত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সেটা যাতে সঠিক পরিমাণে থাকে লক্ষ্য রাখতে হবে। দেহের ওজনকে কন্ট্রোলে রাখতে হবে। স্মোক করা বন্ধ করে দিন এবং সেই সাথে সাথে অ্যালকোহল ইনটেক সেটাকেও কন্ট্রোলে রাখতে হবে। এবারে বলি বয়স্ক মানুষের ক্ষেত্রে এই পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তার কারণ এদের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনের একটা অভাব হতে পারে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। জেনারেলি এই সমস্ত মানুষের দেখবেন ইউরিনের একটা ইনকন্টিনেন্স থাকে, অর্থাৎ ইউরিন ধরে রাখতে পারে না। সুতরাং এই সমস্ত মানুষের বাথরুমটা যদি ঘরের কাছে হয় তাহলে খুব ভালো হয় এবং ঘরের যে ফ্লোর বা মাটিটা রয়েছে এবং বাথরুম এগুলো যেন স্লিপারি না হয় এবং যাতে গ্রিপ থাকে, অর্থাৎ পড়ে যাবার মতন পরিস্থিতি আসলে তিনি যাতে ধরে নিতে পারেন এবং তার মাটিটা বা ফ্লোরটা যাতে সেক্ষেত্রে যাতে অন্য কোনো জিনিসপত্র না থাকে, ক্লিয়ার থাকে, কারণ হোঁচট খেয়ে পড়ে যেতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে। এবং এই সমস্ত মানুষের 6টার পর থেকে জলের পরিমাণটা একটু কমিয়ে দেওয়া উচিত, কারণ মাঝরাত্রিরে বারে বারে তাহলে তাকে বাথরুমে যেতে হবে। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখা উচিত। পর্যাপ্ত আলো রাখা উচিত। বয়স্ক মানুষ ছাড়াও এমনিও সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক সময় মাথা ঘুরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি এরকম সিচুয়েশন কখনো আসে আগে আপনি বসে পড়বেন, তাহলে কি হলো আপনি পড়ে গেলেন না, তারপরে আস্তে আস্তে আপনি যখন কন্ট্রোলে আসবে সিচুয়েশনটা তখন উঠে দাঁড়াবেন। কিন্তু আমরা অনেক সময় বসতে পারি না, ভাবি যে রাস্তায় রয়েছি বা বসে পড়বো বা লোকে কি বলবে, এগুলো কিন্তু ভাববেন না। এগুলো একটু যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আমরা অস্টিওপোরোসিসের এই যে সমস্যাগুলো বা এর যে সিমটমস গুলো যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু আমরা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারবো। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।